শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছে ফরিদা বক্তিয়ারা। শুরুতেই জানাবো শিরোনাম। বিসিবিতে শেষ ফারুক অধ্যায়, প্রজ্ঞাপন জারি করে অপসারণ করা হলো বিসিবি থেকে। নতুন সভাপতি হিসেবে কাল দায়িত্ব নিতে পারেন বুলবুল। লাহোরে সিরিজ বাঁচানোর মিশন টাইগারদের, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-20তে মাঠে নামবে কাল। পাঞ্জাবকে ধসিয়ে 9 বছর পর আইপিএল এর ফাইনালে বেঙ্গালুরু। চণ্ডীগড়ের মাঠে পাতিদার কোহলিদের জয় 8 উইকেটে। ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমে ফিরছে সুপার কাপ। জুন থেকে আগস্টে খেলোয়াড় রেজিস্ট্রেশন, বাফুফে লিগ কমিটির সভায় সিদ্ধান্ত। এবার বিস্তারিত। বিসিবিতে শেষ হলো ফারুক অধ্যায়ের। দিনভর নাটকের পর ক্রীড়া পরিষদ থেকে প্রজ্ঞাপন জারি করে অপসারণ করা হলো পরিচালক পদ থেকে। তাতে হারালেন সভাপতি পদও। নতুন সভাপতি হিসেবে কাল দায়িত্ব নিতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। এর আগে ফারুক আহমেদের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে জাতীয় ক্রীড়া পরিষদে চিঠি দেন 8 পরিচালক। ক্রীড়া উপদেষ্টার সাথে সভাপতির মিটিং। ফারুক আহমেদকে আর চায় না মন্ত্রণালয়, সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছে। তবে পদত্যাগ করতে নারাজ ফারুক আহমেদ। তবে কিভাবে টিকে থাকবেন সেই প্রশ্ন আসছিল বারবার। শেষ বিকেলে প্রকাশ পায় পরিচালকদের সেই অনাস্থা চিঠি। শুধু আকরাম খান ছাড়া বাকি 8 পরিচালক চান না ফারুক আহমেদ থাক সভাপতি। এরপর হয়তো আর কোনো শক্তি আটকাতে পারবে না ফারুক আহমেদকে। পদত্যাগ না করলেও প্রজ্ঞাপন জারি করে তাকে অপসারণ করা হবে, সে আভাস ছিল। আর তেমনটাই হয়েছে। মধ্যরাতে পরিচালক পদ থেকে বাদ দেয়া হয় জাতীয় ক্রীড়া পরিষদ থেকে। আর তাতেই বিসিবিতে অতীত হয়ে যান ফারুক আহমেদ। দায়িত্ব নেওয়ার পর থেকে নানা ইস্যুতে বিতর্কিত হয়েছেন ফারুক আহমেদ। বিপিএল দিয়ে শুরু, রাজশাহী চিটাগং ফ্র্যাঞ্চাইজির পেমেন্ট ইস্যু তো আছেই। এছাড়া নিয়ম না মেনে দল দেয়া, ম্যাচ ফিক্সিং, বিসিবির টাকা পরিচালকদের সম্মতি ছাড়া স্থানান্তর করা, এমন গুরুতর অভিযোগে আস্থা হারান তিনি। ক্রীড়া মন্ত্রণালয় বিকল্প ঠিক করে রেখেছে। বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান হচ্ছেন পরবর্তী সভাপতি। দেশের ক্রিকেটের স্বার্থে যে কোনো পদেই কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন, যদিও লম্বা সময়ের জন্য হওয়ার সম্ভাবনা কম। সেপ্টেম্বরে হতে যাওয়া নির্বাচন পর্যন্ত থাকার সম্ভাবনা বেশি। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফারুক আহমেদের অপসারণ নিয়ে আরও জানাতে বার্তা কক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, সব কিছুই খুব দ্রুত ঘটেছে, অনেকগুলো অভিযোগ ফারুক আহমেদের বিরুদ্ধে এবং সময়টাও খুব অল্প, মোটে 10 মাস। কালই কি আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেবেন কিনা এবং সেটাও এত কম সময় সম্ভব কিনা জানাবেন। দেখুন, সারাটা দিন গেছে নাটকের মধ্য দিয়ে। অনেকে হয়তো বিশ্বাস করেননি, আমরা এখনো দাঁড়িয়ে এখান থেকে হয়তো বা বিশ্বাস করতে পারছি না, বা বিশ্বাস করা যায় না যে এত দ্রুত বিষয়টা হয়ে যাবে। গতকাল যখন মিটিং হয়েছে তারপরে মনে হচ্ছিল যে সময় লাগতে পারে 3 থেকে 4 দিন বা 1 সপ্তাহ, সেটা কিন্তু একদিনের মধ্যেই হয়ে গেল। আমরা দেখলাম যে একদিনে কত কিছু ঘটলো। একদিক থেকে বলা হলো যে তাকে হয়তো অবসান করা হবে, সেই সময় ফারুক আহমেদ নিজে বললেন যে তিনি পদত্যাগ করতে চান না, করবেন না। এখন পর্যন্ত কিন্তু পদত্যাগ করেননি, তার মানে তার কাছ থেকে এখন কোন পর্যন্ত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অপশন তো আছে, মানে যেই এনএসসি থেকে মনোনয়ন পেয়েছিলেন ডিরেক্টর হিসেবে, সেখান থেকে কিন্তু অপসারণ করা হয়েছে। যখন অপসারণ করা হলো তার মানে সভাপতি পদটাও শূন্য হয়ে গেল, কারণ তিনি তো আর ডিরেক্টর নেই, সেই জন্য সভাপতি থাকতে পারছেন না। আসলে খুবই দ্রুত হয়েছে। তবে এই বিষয়টা যে অনেক আগে থেকে ঘটে এসেছে সেটা আপনি বলতে পারেন, কারণ আপনি যেটা একটু আগে বলছেন অনেকগুলো অভিযোগ আছে তার বিরুদ্ধে। সেটা সবশেষ যেটা হয়েছিল যে বিশাল একটা অঙ্কের টাকা যেটা স্থানান্তর করা হয়েছে, সেটা কিন্তু তার আগেও অভিযোগ ছিল প্রত্যেকটা সিরিজ হোক, টুর্নামেন্ট হোক বা
কোনো একটা বিষয় নিয়ে কিন্তু সমালোচনার মুখে পড়তে হয়েছে, সেখান থেকেই এই একটা অনাস্থা তৈরি হয়েছে। বোর্ড পরিচালকরা কিন্তু সেই অনাস্থা জানিয়েছিলেন যে আসলে তাকে রাখলে বাংলাদেশের ক্রিকেটে উন্নতি হবে না বা অনেক কাজই ঠিকমতো অন্যরা করতে পারছেন না। আমরা সবাই জানি যে যখন বন্টন করা হয়েছে এই বিভাগগুলো মানে বিসিবির কমিটিগুলো, সেখানেও লং টাইম পরে কিন্তু সেটাকে বিভাগ করা মানে সবার হাতে দায়িত্বটা দেওয়া হয়েছে। সেখানে কিন্তু বড় একটা প্রশ্ন এসেছিল যে আসলে এখানে দুর্নীতি হচ্ছে কিনা এবং এখানে স্বচ্ছতা আছে কিনা। সেখান থেকেই কিন্তু বিষয়গুলো এসেছে। আস্তে 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 যখন সবাই দেখেছেন যে আসলে তার উপর আস্থা রাখা যায় না, সেটা ওই চিঠিতে বলা হয়েছে এবং এরপর কিন্তু ক্রীড়া পরিষদ সেভাবেই সিদ্ধান্ত নিল, মন্ত্রণালয় সেভাবে সিদ্ধান্ত নিল এবং খুবই দ্রুত। আমরা জানতাম যে আগামীকাল আগামীকাল সময় মানে বিকেলের দিকে হয়তো বা সিদ্ধান্ত আসতে পারে, নতুন সভাপতি হতে পারেন, অনেক কিছু ঘটতে পারে, কিন্তু এই রাতেই কিন্তু সেই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে। এখন অবশ্যই এই বিষয় নিয়ে হয়তো বা ফারুক আহমেদ বলার কিছু থাকবে না, কারণ তার শুধুমাত্র কথা বলে সরে যাওয়া ছাড়া কিছু করা থাকবে না। এবং একটা প্রশ্ন এখানে আসে যে আসলে এই ঘটনার পর আইসিসি থেকে কোনো নিষেধাজ্ঞা আসবে কিনা। দেখুন, এইরকম কিন্তু অনেক কিছু আছে যেটা দেশের পরিস্থিতি বিবেচনা করে আইসিসি সেটাকে বিবেচনা করে। মানে প্রথমবার যখন দেশে বড় একটা পরিবর্তন হলো, গেল বছর যখন পরিবর্তন হয়েছে, বোর্ডে পরিবর্তন এসেছে, তখন কিন্তু প্রশ্নটা এসেছিল, কিন্তু এই সিচুয়েশনগুলো বিবেচনা করে সেই নিষেধাজ্ঞা হয়নি এবং এখনও কিন্তু সেটাই থাকবে এবং নিষেধাজ্ঞা আসবে না, সেটা কিন্তু বলাই যায়। একটা প্রশ্ন ছিল মাঝার, সেটা হলো এত দ্রুত এক বছরের মধ্যে এত পরিবর্তন ক্রিকেট বোর্ডে, একটা তো হলো আগের ইসি কমিটি পুরোটাকেই বাদ দিয়ে দেওয়া হলো, আবার অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিলেন ফারুক আহমেদ, তার সাথে আরও কয়েকজন পরিচালক, মানে এইটার কোনো নেতিবাচক প্রভাব পড়বে কিনা বোর্ডের কর্মকাণ্ডে? দেখুন, অবশ্যই পড়ে। প্রথমে যে কাজটা হয়েছিল, আপনি গত 10 মাস আগে ব্যাক করেন, 25 জন পরিচালকের কাছ থেকে হয়ে গেল 10 জন, মানে আপনার কাজ করার 50%-এর বেশি লোক কমে গেল লোকবল। সেখান থেকে 10 জন কাজ করলেন 10 মাস। আপনার যদি এতগুলো বিভাগ থাকে, ক্রিকেটে তো কাজে সমস্যা হবেই, এবং 10 মাস কাজ করেছেন, তার মধ্যে তো 3 থেকে 4 মাস বা 5 মাস বা 6 মাসই হবে মনে হয়, মানে লং টাইম, মানে কমিটি ভাগ করা ছাড়াই কাজ করেছেন। ইম্প্যাক্ট তো পড়ার। বিপিএল দেখবেন আপনি, ফিক্সিংয়ে ইস্যু এসেছে, বিপিএলে ঠিকমতো দল দেওয়া হয়নি, সেখানে পেমেন্ট হয়নি, তখনও কিন্তু ভাগ করে দেওয়া হয়নি। তো এইসব কাজের জন্য সমস্যা হয়েছে। এখন যখন আবারও নতুনভাবে কাউকে দায়িত্ব দেওয়া হবে, তখনও যদি ফুল মেম্বার না থাকে, 25 জন না করা হয়, এই সমস্যা আবারও ফেস করতে হবে। সেই দিক থেকে আমরা যে আভাস পেয়েছি, সেটা মানে বুলবুল যে দায়িত্বটা নেয়ার সবচেয়ে বড় কাজটা থাকবে যে নির্বাচনটা দেয়া। একটা নির্বাচন দেওয়ার পর যখন 25 জন মেম্বার হয়ে যাবে, পরিচালক হয়ে যাবে, তখন কাজটা ভাগ করে দেওয়া হবে। দেখুন, বাংলাদেশ জাতীয় দলের পারফরমেন্স দেখলে আপনি একটা আঁচ পেয়ে যাবেন যে কতটা ইম্প্যাক্ট পড়েছে। অনেক ধন্যবাদ মাজহার আপনাকে। অবশ্যই এটারও নিশ্চয়ই একটা প্রক্রিয়া অনুসরণ করবে এখনকার ক্রীড়া মন্ত্রণালয় এবং এনএসসি। অনেক ধন্যবাদ। লাহোরে কাল সিরিজ বাঁচানোর মিশন বাংলাদেশের। প্রথম টি-20তে পাকিস্তানের দাপট শঙ্কা বাড়িয়েছে। ঘুরে দাঁড়াতে হলে ব্যাটে বলে দল হিসেবে পারফর্ম করার বিকল্প নেই লিটনদের। দ্বিতীয় টি-20তে একাদশে পরিবর্তনের সম্ভাবনা আছে। অন্যদিকে পাকিস্তান সিরিজ নিশ্চিত করতেই নামবে। গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 9টায়। রেকর্ড সেঞ্চুরির পর পারভেজ ইমনের 2 ইনিংসে 0-4। বাংলাদেশ ব্যাটারদের যে ধারাবাহিকতা নেই তার প্রমাণ। শামীম পাটোয়ারির শেষ 4 ইনিংসে 1 অঙ্ক। তিনি কি করে টি-20 স্পেশালিস্ট? হৃদয়ের শট খেলার সীমাবদ্ধতা এখন ওপেন সিক্রেট। দক্ষতা সামর্থ্যে টি-20-র ছোট দল হয়েই আছে বাংলাদেশ। মোমেন্টাম পেয়েও কাজে লাগাতে না পারার পুরনো রোগ প্রতি ম্যাচেই ভোগাচ্ছে। আমিরাতে সিরিজ হারের পর পাকিস্তানেও শুরুটা হতাশার। কৌশলগত দিক থেকে আমরা পিছিয়ে। ব্যাটাররা 200 রান করতে পারে না এমন নয়। লিটন যেভাবে খেলছিল, এক পর্যায়ে মনে হয়েছিল জেতা সম্ভব, তবে আস্কিং রেটের সঙ্গে পেরে না ওঠায় চাপ বেড়েছে, ম্যাচও ফসকে গেছে। প্রথম ম্যাচে 3 পেসারের কেউই 4 ওভারের কোটা পূর্ণ করেননি। পিএসএল খেলার রিশাদ প্রত্যাশা পূরণে ব্যর্থ। ভালো শুরুর পর মাহিদিও ছিলেন খরুচে। দ্বিতীয় ম্যাচে কম্বিনেশন পরিবর্তনের কথা ভাববে কি ম্যানেজমেন্ট? ব্যাটিংয়ে ইন্টেন্ট জরুরি। টি-20তে ব্যাটারদের 200 রান তাড়া করার মানসিকতা থাকতে হবে। ভুল থেকে শিক্ষা নিতে হবে। আমি বিশ্বাস করি আমাদের ভালোভাবে কামব্যাক করার সামর্থ্য রয়েছে। টি-20তেও জোড়ায় জোড়ায় উইকেট হারানোয় বড় জুটি হয় না। সেট হয়ে ইনিংস টেনে নেওয়ার সক্ষমতা যাদের আছে, তারাই পার্থক্য করতে পারছেন না। লিটন হৃদয়রা দ্রুত পরিবর্তন না হলে ব্যর্থতার চক্রে আটকে থাকবে বাংলাদেশ। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে ৮ উইকেটে হারিয়ে ফাইনালে রজত পাতিদারের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১০১ রানের টার্গেট টপকাতে বেঙ্গালুরু খেলেছে ১০ ওভার, উইকেট খুঁয়েছে ২টি। সহজ টার্গেট তাড়া করতে নেমে মারকুটে ইনিংস খেলেছেন ওপেনার ফিল শর্ট। ২৩ বলে করেন 50, ৫৬ রানে থাকেন অপরাজিত। বিরাট কোহলি ফেরেন ১২ করে, মায়াঙ্ক আগারওয়াল করেন ১৯ রান। ১৫ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক রজত পাতিদার। এর আগে চণ্ডীগড়ে টস হেরে ব্যাট করতে নেমে বেঙ্গালুরুর বোলিং আক্রমণে শুরু থেকে খেয়ে হারায় শ্রেয়াস আইয়ারের পাঞ্জাব। ২ অঙ্কে পৌঁছাতে পেরেছেন শুধু প্রাভি সিমরান, মার্কাস স্টয়নিস ও আজমতুল্লাহ ওমরজাই। ১৪ ওভার ১ বলে ১০১ রানে অল আউট পাঞ্জাব কিংস। ৩টি করে উইকেট নেন জস হ্যাজেলউড ও সুজয় শর্মা। জোড়া শিকার ইয়াশ দয়ালের। দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে পাঞ্জাব। চ্যালেঞ্জ কাপ দিয়ে ১২ সেপ্টেম্বর শুরু হবে ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ফিরছে কোটি টাকার সুপার কাপ। বাফুফে পেশাদার লীগ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বৃহস্পতিবার শেষ হয়েছে ২০২৪-২৫ মৌসুম। একই সাথে আগামী মৌসুম শুরুর তারিখ জানিয়েছে বাফুফে। শুরু হলো স্কুল স্ট্যান্ডার্ড রেটিং টুর্নামেন্ট দাবার দ্বিতীয় আসর। ৩ দিন ব্যাপী চলবে প্রতিযোগিতা। বৃহস্পতিবার বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনে এবারের আসর উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বুয়েট দাবা ক্লাবের উপদেষ্টা ডক্টর তাহমিদ মালিকও বিশেষ অতিথি ছিলেন। বাংলাদেশের প্রথম নারী আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ সহ আরও অনেকে। ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জেলা স্কুলের প্রায় ১০০ দাবাড়ু অংশ নিচ্ছেন এবারের প্রতিযোগিতায়। রিয়াল বেটিসকে ৪-১ গোলে বিধ্বস্ত করে কনফারেন্স লিগ শিরোপা জিতল চেলসি। এ জয়ে প্রথম ক্লাব হিসেবে ইউএফার সব ধরনের বড় ট্রফি জয়ের রেকর্ড গড়ল ইংলিশ জায়ান্ট। ম্যাচের শুরুতে দাপট দেখিয়েছে বেটিস। ৯ মিনিটে ইজ্জাল জৌলির লক্ষ্যভেদে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্প্যানিশ ক্লাবটি। প্রথমার্ধে ব্যবধান বাড়ানোর সুযোগ হাতছাড়া করেছে তারা। বিরতি থেকে ফিরে ঘুরে দাঁড়ায় চেলসি। ৬৫ মিনিটে এনজো ফার্নান্দেজের গোলে সমতায় ফেরে তারা। ৫ মিনিট পর জ্যাকসনের গোলে এগিয়ে যায় অল ব্লুজ। কিছুক্ষণ পর সাঞ্চোর লক্ষ্যভেদে ম্যাচ থেকে ছিটকে যায় বেটিস। এই ছিল আজকের যত খেলায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।